বাংলাদেশ সীমান্তের কাছে গঙ্গা নদীতে নির্মিত ফারাক্কা বাঁধ দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধের কারণ। কলকাতা বন্দর চালু রাখার লক্ষ্যে ভারত প্রাথমিকভাবে হুগলি নদীর জল নিয়ন্ত্রণের জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করলেও এটি বাংলাদেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই বাঁধের কারণে বাংলাদেশ প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয় বলে বহু বছর ধরেই এই বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে বড় বিদ্রোহটি সংগঠিত হয় কিংবদন্তি নেতা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। এই বিক্ষোভ সমাবেশটি ভাসানী লং মার্চ হিসেবে সুপরিচিত। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ভাসানী লং মার্চ সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। বিংশ শতকের শুরু থেকেই ব্রিটিশ সরকার লক্ষ্য করে পলিমাটির কারণে কলকাতা বন্দরের গভীরতা কমে আসছে। ব্রিটিশরা চিন্তা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তবে সমস্যার সমাধান করার আগেই তারা উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তাই ভারত সরকারেরও দুশ্চিন্তার কারণ হয়ে থাকে কলকাতা বন্দরের পলিমাটি। শেষ পর্যন্ত এখানে পানির প্রবাহ বৃদ্ধি করতে ৬০-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণ করা শুরু হয়। এই বাঁধের মাধ্যমে গঙ্গা নদী থেকে পানি টেনে নিয়ে কলকাতার হুগলি ও ভাগীরথী নদীর পানি প্রবাহ বৃদ্ধি করা হয়। কিন্তু গঙ্গা একটি আন্তর্জাতিক নদী, যেটি ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবেশ করে বাংলাদেশে পদ্মা নদী নাম ধারণ করেছে। তাই ভারতে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যায়। ফলে বাংলাদেশের বিশাল একটি অংশ ধীরে ধীরে মরু অঞ্চলে পরিণত হয়। আবহাওয়া ক্রমশ উত্তপ্ত এবং খরাপ্রবণ হয়ে উঠছে বলে এখানে ফসলের উৎপাদনও কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে। তাই ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য এক অন্তহীন দুঃখে পরিণত হয়েছে। অথচ ভারত সরকার আশ্বাস দিয়েছিল বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু তারা করবে না। ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী একমত হন যে শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগির বিষয়ে একটি চুক্তি না হওয়া পর্যন্ত ফারাক্কা বাঁধ চালু করা হবে না। কিন্তু ভারত সে কথা রাখেনি, বরং ১৯৭৫ সালের এপ্রিল মাসে তারা ফারাক্কা বাঁধ চালু করে দেয়। এই সময় তারা দাবি করে পরীক্ষামূলকভাবে মাত্র ১০ দিনের জন্য এটি চালু করা হচ্ছে। অথচ এরপর আর কোনোদিনই তারা বাঁধ বন্ধ করেনি, বরং তারা একতরফাভাবে গঙ্গা নদীর দিক পরিবর্তন করে। ভারতের এমন কাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি পুরুষ আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে একটি লং মার্চের আয়োজন করেন। কারণ সে সময়ই আব্দুল হামিদ খান ভাসানী বুঝেছিলেন ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য এক মহা বিপদ ডেকে আনবে। তাই বয়স ৯০ বছর পেরিয়ে গেলেও তিনি নিজে মিছিলে অংশ নেওয়ার ঘোষণা দেন। এতে অনেকেই ভীষণ অবাক হয়েছিলেন, কারণ মাওলানা ভাসানী কিছুদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তিনি সেই বৃদ্ধ বয়সেও আর ঘরে বসে থাকতে পারেননি। এই লং মার্চের কর্মসূচি সফল করতে মাওলানা ভাসানীকে প্রধান করে ৩১ সদস্য বিশিষ্ট ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি ঘোষণা করা হয়। শুধু তাই নয়, লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লেখেন আব্দুল হামিদ খান ভাসানী। সেই চিঠিতে লং মার্চের কারণ বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তবে এতে লং মার্চের মূল পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি। ২৮ এপ্রিল এক বিবৃতির মাধ্যমে সকলকে লং মার্চ সফল করার আহ্বান জানানো হয়। লং মার্চের মূল পরিকল্পনা ছিল রাজশাহী থেকে প্রেমতলী, সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ, মনকষা হয়ে শিবগঞ্জ পর্যন্ত ৬৪ মাইল পায়ে হেঁটে অতিক্রম করা। এই লং মার্চ নিয়ে বাংলাদেশে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ রাজশাহীতে এসে জড়ো হন। সকলকে স্থান দেওয়ার মতো পরিস্থিতি না থাকলেও মানুষের স্রোত থামানো যায়নি। মাওলানা ভাসানী নিজেই ২-৩ দিন আগে রাজশাহী এসে পৌঁছান। রাস্তায় রাস্তায় মাইকে ঘোষণা করা হয় রবিবার মাদ্রাসা মাঠ থেকে লং মার্চ শুরু হবে।
16 মে সকাল থেকেই রাজশাহীর মাদ্রাসা স্কুলের মাঠ এবং আশেপাশের রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে। লং মার্চ শুরু হওয়ার আগেই নীল গাড়িতে করে মাদ্রাসা ময়দানে হাজির হন জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। খুব অল্প সময়ের জন্য বক্তৃতা দেওয়ার পর শুরু হয় লং মার্চের পদযাত্রা। মিছিলের সামনে দাঁড়িয়ে মাওলানা ভাসানী নেতৃত্ব দেন। যদিও কিছু দূর যাওয়ার পরেই ঝুম বৃষ্টি নামে, এরপরেও মানুষের উৎসাহে ভাটা পড়েনি। প্রায় 20 মাইল দূরত্ব অতিক্রম করে রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় মিছিলটি। সেখানে রাত কাটিয়ে পরের দিন সকাল 8টায় আবারও লং মার্চের যাত্রা শুরু হয়। দুপুরের মধ্যে কানসাটে পৌঁছায় মিছিলটি। তখন রাস্তার দুই ধারে হাজারো মানুষ দাঁড়িয়ে অভ্যর্থনা জানায় আন্দোলনকারীদের। স্থানীয় মানুষরা তাদেরকে খাবার এবং পানি দিয়ে সহযোগিতা করেন। বিকেল 4টার দিকে কানসাটে বিশাল জনসভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি সে ভাষণে বলেন, ফারাক্কা সমাধানে ভারত যদি বাংলাদেশের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। এরপরে ভারত সীমান্তে হাজির হওয়ার পরিকল্পনা থাকলেও এত বিশাল সংখ্যক মানুষ নিয়ে স্পর্শকাতর স্থানে উপস্থিত হওয়ার ঝুঁকি নেননি তিনি। তাছাড়া ভাসানী যদি তার অনুসারীদের নিয়ে ভারতে প্রবেশ করেন, এই আশঙ্কায় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সৈনিক মোতায়েন করা হয়। তাই সংঘর্ষ এড়াতে কানসাটেই মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চের সমাপ্তি হয়। কিন্তু লং মার্চের পরপরই এই মহান নেতা আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর বেশিরভাগ দিনই হাসপাতালে কাটাতে থাকেন তিনি। যদিও উন্নত চিকিৎসার জন্য তাকে আগস্ট মাসে লন্ডনে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থার আর উন্নতি হয়নি। দীর্ঘদিন লড়াইয়ের পর অবশেষে 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুর পর ফারাক্কা বাঁধ নিয়ে আন্দোলনের জোয়ারে যেন ভাটা পড়ে। এরপর আর এই বাঁধ নিয়ে কোনো গণ আন্দোলন গড়ে ওঠেনি। তাই তো গঙ্গা নদীর পানি নিয়ে একটি জুৎসই চুক্তি করতে আরও 20 বছর পেরিয়ে যায়। যদিও এরপরেও ভারত গঙ্গার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দেয়নি। তারপরেও ভাসানীর লং মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।